আসসালামু আলাইকুম। আজ আমরা শুনব আমার আছে জল গল্পের শেষ পর্ব। বাবু খুব কাঁদছে। নিশাত দরজা খুলে বের হলো। হ্যাজাক লাইটটি বারান্দায় এনে রাখা হয়েছে। জামিল বাবুকে কোলে নিয়ে বারান্দার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটছে। জামিল ভাই, ওকে আমার কাছে দিন। জামিল ইশারায় তাকে কথা বলতে নিষেধ করলো। বাবুর ঘুমিয়ে পড়ার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। মায়ের কথা শুনে জেগে উঠতে পারে। নিশাত অপেক্ষা করতে লাগলো। আচ্ছা, কবির বেঁচে থাকলে কি এরকম করতো? ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে ঘুম পাড়াতো? এটি কখনো জানা হবে না, কিন্তু সবাই বলবে বেঁচে থাকলে কত আদর করেই না ছেলে মানুষ করত। মৃত মানুষদের সম্পর্কে সবসময় ভালো ভালো কথা ভাবতে হয়। মৃত মানুষেরা অনেক সুবিধা ভোগ করেন। সবার বয়স বাড়ে, কিন্তু মৃত মানুষদের বয়স কখনো বাড়ে না। নিশাদ একসময় বুড়ো হয়ে যাবে, কিন্তু কবিরের বয়স 27 বছরেই থেমে যাবে। তার কোনোদিন চুলে পাক ধরবে না, চোখের দৃষ্টি ক্ষীণ হবে না। কোনো মানে হয় না। নিশাদ, বাবু ঘুমিয়ে পড়েছে, কোথায় রাখবে? মার কাছে দিয়ে আসুন। জামিল হাঁটছে কেমন ক্লান্ত ভঙ্গিতে, হাঁটার ভঙ্গিটাও কেমন চেনা চেনা। কবির কি এমন করেই হাঁটতো? এখন তার অনেক কিছুই মনে পড়ে না। স্মৃতি ঝাপসা হয়ে আসছে। একদিন হয়তো কিছুই মনে থাকবে না। নিশাদ, ওকে শুয়ে দিয়ে এসেছি। থ্যাঙ্কস। তোমার জ্বর কেমন? আমার জ্বরের খবর মনে হচ্ছে দিকে দিকে ছড়িয়ে পড়েছে। জামিল তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে। মৃদু স্বরে বলল, বেড়াতে এসে অসুখে পড়াটা খুব খারাপ। আমি বেড়াতে টেড়াতে আসিনি। সবাই এসেছে, বাধ্য হয়ে আমিও এসেছি। জামিল হালকা স্বরে বলল, অবস্থা এরকম হবে জানলে আমি তোমাদের সঙ্গে জুটতাম না। জুটেছেন কেন? আপনাকে তো কেউ সাদাসাদি করেনি। নাকি করেছে? না, করেনি। আমি নিজ থেকে এসেছি। কেন এসেছেন? নিশাদ, তোমার শরীর ভালো না, যাও তুমি শুয়ে থাকো। না, আপনি আমাকে বলুন আপনি কেন এসেছেন। ইট গেট টু টেল মি দ্যাট। নিশাদ অল্প অল্প কাঁপছে। জামিল ভাই, আমি আপনাকে আগেও পছন্দ করিনি, এখনো করি না। আমার মনে হয় আপনি সেটা জানেন না। নিশাদ, যাও ঘুমাতে যাও। ওসমান সাহেব অবাক হয়ে উঠে এলেন। এই নিশাদ, কি হয়েছে? কিছু হয়নি বাবা। জামিলকে কি বলছিলি? কিছু বলছিলাম না। নিশাত ক্লান্ত ভঙ্গিতে হেঁটে চলে গেল। ওসমান সাহেব বললেন, জামিল, ও চেঁচামেচি করছিল কেন? জানি না চাচা। আপনি এখনো বারান্দায় বসে আছেন কেন? ঠান্ডা লাগবে তো। ঠান্ডা অলরেডি লেগে গেছে, কিন্তু অন্ধকারে বসে থাকতে ভালোই লাগছে। জামিল, তুমি একটা কাজ করো তো, দেখো আলিমকে কোথাও পাও কিনা। আর শোনো, এই হ্যাজাকটা এখান থেকে সরাবার ব্যবস্থা করো। আলো চোখে লাগছে। তোমাদের খাওয়া দাওয়া হয়েছে তো? হয়েছে। সাব্বির কোথায়? ওকে এখানে আসার পর একবারও দেখিনি। উনি ঘুমিয়ে পড়েছেন। আলিম ওসমান সাহেবের সামনে তার প্রিয় গ্লাসটি রাখল। লম্বা গ্লাস, জার্মান ক্রিস্টালের অপূর্ব গ্লাস। এই গ্লাস ছাড়া অন্য কিছুতেই তিনি তৃপ্তি পান না। ওসমান সাহেব স্পষ্ট একটা সুখের নিঃশ্বাস ফেললেন। আলিম মনে করে এনেছে। আলিম দ্বিতীয়বারে একটা বড় বাটিতে এক গাদা বরফ নিয়ে এলো। আরে, তুই বরফ পেলি কোথায়? আসার সময় নেত্রকোনা থেকে বিশ্বের বরফ কিনলাম। বলিস কি, গলে নাই? কাঠের গুঁড়া দিছি চারদিকে, তবু গলছে। এখন আছে অল্প। আলিম খুব সাবধানে হোয়াইট হর্সের বোতল খুলে হুইস্কি ঢালল। ওসমান সাহেবের পেগ সাধারণ পেগের চেয়ে একটু বড়। আলিম মাপটা জানে, তবু অন্ধকারে কিছুটা বেশি পড়ল। অন্য সময় হলে ধমক দিতেন, আজ কিছুই বললেন না। বরফের ব্যাপারটা তাকে অভিভূত করেছে। তোর দাঁতের ব্যথার কি অবস্থা? ব্যথা আছে। রেহানার কাছ থেকে নিয়ে 3টা অ্যাসপিরিন খা, ব্যথা কমে যাবে। আলিম কথা বলল না। ওসমান সাহেব দরাজ গলায় বললেন, তোর এখানে থাকার দরকার নেই, যা শুয়ে পড়। স্যার, আপনি ঘরে বসেন, বাইরে ঠান্ডা। বাইরেই ভালো। শোন আলিম, 2টা পানির বোতল আর কিছু বরফ দিয়ে যাস। আচ্ছা। আলিম চলে যেতেই বিদ্যুতের মতো ওসমান সাহেব দিলুর ধাঁধার রহস্য ভেদ করলেন। অত্যন্ত সহজ উত্তর, বরফ। 10 সের পানিকে প্রথমে জমিয়ে বরফ করতে হবে,
তারপর সেই বরফের টুকরোটি হাতে করে যেখানে যাবার সেখানে যেতে হবে। ওসমান সাহেব গভীর আনন্দ বোধ করলেন। নীলগঞ্জ ডাকবাংলোটি তার কাছে হঠাৎ করে বড় প্রিয় হয়ে গেল, যেন তিনি জীবনের সবচেয়ে বড় পাওয়াটি এই ডাকবাংলোয় পেয়ে গেলেন। যেন তার আর কিছুই পাওয়ার নেই, জীবনের সমস্ত স্বাদ পূর্ণ হয়েছে। বাবা, দিলু একটি কম্বল গায়ে জড়িয়ে উঠে এসেছে, শীতে কাঁপছে অল্প অল্প। কিরে দিলু, তুমি এখানে বসে কি করছো? কিছু করছি না, বসে আছি। আমার ঘুম আসে না বাবা, তোমার সঙ্গে একটু বসি। বস। হুইস্কি খাচ্ছ না? মা জানলে খুব রাগ করবে। ওসমান সাহেব একটি হাত মেয়ের পিঠের উপর রাখলেন। দিলু হালকা স্বরে বলল, বাবা, চা চামচ দিয়ে এক চামচ খেয়ে দেখি, আমার খুব খেতে ইচ্ছে করে। ওসমান সাহেব একবার ভাবলেন বলবেন, যা একটা চামচ নিয়ে আয়। বলতে পারলেন না। দিলু বলল, তোমার শীত করছে না? করছে। তোর মা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, সবাই ঘুমোচ্ছে, শুধু আমরা দুজন জেগে আছি। জায়গাটা কেমন লাগছে? ভালো। পুকুরটা দেখেছিস? হুম। বিরাট পুকুর, তাই না? হুম। এরকম একটা বাড়ি আমাদের থাকলে খুব ভালো হতো, তাই না বাবা? পেছনে একটা বিরাট পুকুর থাকবে, সামনে থাকবে প্রকাণ্ড সব রেন্টি গাছ। এগুলো রেন্টি গাছ নাকি? হুম। কে বলেছে? জামিল ভাই বলেছেন। দিলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, তারপর খুব হালকা গলায় বলল, আপা আমার সঙ্গে আজ খুব খারাপ ব্যবহার করেছে। আমরা সবাই কখনো না কখনো খারাপ ব্যবহার করি। কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমার খুব কষ্ট হয়। আমি তো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না। করি? তুমি বলো। ঘুমুতে যা দিলু। দিলু উঠে গেল। ওসমান সাহেবের হঠাৎ মনে পড়ল, আরে তাই তো, ধাঁধার উত্তরটা তিনি জানেন, এটা দিলুকে বলা হলো না। উঠে গিয়ে ডাকবেন নাকি? কিন্তু তার উঠতে ইচ্ছে করছে না। চারিদিকে জমাট বাঁধা অন্ধকার, গাছে জোনাকি পোকা জ্বলছে নিভছে, শীতল উত্তরি হাওয়া। ওসমান সাহেব চতুর্থ পেকটি ঢাললেন। অনেক বেশি পড়ে গেল। অন্ধকারে অনুমান ঠিক হয় না। দিলু ঘুমিয়েছে নিশাতের সঙ্গে। প্রকাণ্ড একটা খাট, খাটের নিচে আলো কমিয়ে হারিকেনটা রাখা। ঘরময় আবছা অন্ধকার। পায়ের দিকের জানালার একটা কাচ ভাঙ্গা, সেই ভাঙ্গা গলে শীতের হাওয়া আসছে। দুটি কম্বল আছে গায়ে, তবু শীত মানছে না। দিলু নিশাতের দিকে আরো একটু সরে এলো। নিশাত শীতল স্বরে বলল, গায়ের উপর এসে পড়ছো কেন দিলু? সরে যাও। এত ঘেঁষাঘেঁষি আমার ভালো লাগে না। দিলু অনেকখানি সরে গেল। পাশের ঘরে বাবু কাঁদছে, বিড়বিড় করে কি সব যেন বলছে, বোঝা যাচ্ছে না। দিলু বলল, আপা, বাবু কাঁদছে। কাঁদছে কাঁদুক, ওকে এখানে নিয়ে এসো না, অনেক জায়গা তো। ভ্যান ভ্যান করিস না, চুপ করে থাক। দিলুর চোখ ভিজে উঠল। এমন বাজে করে কথা বলে কেন আপা? কি করেছে সে? কিছুই তো করেনি, শুধু বলেছে বাবু কাঁদছে। এটা বলে কি দোষের? দিলু কম্বলের ভেতর মাথা ঢুকিয়ে ফেলল। সেখানে গাঢ় অন্ধকার। বাবুর কান্নার শব্দ সেখানে যাচ্ছে না। অন্ধকার দিলুর ভালো লাগে না। অন্ধকারে তার মৃত্যুর কথা মনে হয়। দাদিজান মারা যাবার সময় থেকেই তার এরকম হয়েছে। দাদিজান মারা গিয়েছিলেন রাত 9টায়। সবাই যখন কান্নাকাটি করছে, তখন হঠাৎ কারেন্ট চলে গেল। কি ভয়াবহ অবস্থা! সবাই কান্না থামিয়ে মোমবাতি মোমবাতি বলে চেঁচামেচি শুরু করলো। দিলু বসেছিল সোফায়। হঠাৎ তার মনে হলো দাদিজান যেন উঠে আসছেন তার দিকে। কি অবস্থা! ভাগ্যিস বাবা তখন লাইটার জ্বালিয়ে দিলুর পাশে এসে বসলেন। নিষাদ মৃদু স্বরে ডাকল, দিলু, ঘুমিয়ে পড়েছিস? দিলু জবাব দিল না। নিষাদ কম্বলের ভেতর হাত ঢুকিয়ে দিলুকে কাছে টানল। কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েছে মেয়েটা। এত অভিমানী হয়েছে কেন? নিষাদের ইচ্ছা হলো দিলুকে ডেকে তুলে খানিকক্ষণ গল্প গুজব করে। সে আবার ডাকলো, এই দিলু, এই পাগলি। দিলুর ঘুম ভাঙল না। নিষাদ ছোট্ট একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার ঠিক তখনই জামিলের হাসির শব্দ শোনা গেল। কি আশ্চর্য! অবিকল কবিরের মতো ঘর কাঁপিয়ে হাসি। জামিল ভাই এরকম কখনো হাসেন না। তার সবকিছুই মাপা, এবং কোনো কিছুর সঙ্গেই কবিরের কোনো মিল নেই। তবু আজ এরকম মিল পাওয়া গেল কেন?
নাকি সব মানুষের মধ্যেই অদৃশ্য কোনো মিল আছে? রাত বাড়ছে, বাবু কাঁদছে না। চারিদিকে শুনশান নীরবতা। নিষাদ হাত বাড়িয়ে দিলুকে কাছে টানলো। দিলু ঘুমের মধ্যেই কাঁদছে, কোনো মিষ্টি স্বপ্ন দেখছে হয়তো। কতদিন হয়ে গেল নিষাদ কোনো মিষ্টি স্বপ্ন দেখে না। নিষাদ খুব ভোরে জেগে উঠল। তখনও অন্ধকার কাটেনি। পূবের আকাশ লাল হতে শুরু করেছে। ঘন কুয়াশা চারিদিকে। নিষাদ দরজা খুলে বেরিয়ে এলো। মাথার যন্ত্রণা আর নেই। শরীর ঝরঝরে লাগছে। প্রচণ্ড খিদে। এত ভোরে নিশ্চয়ই আর কেউ জাগেনি। নিষাদ টুথব্রাশ হাতে বারান্দায় হাঁটতে লাগলো। এত সুন্দর বাড়ি রাতে ঠিক বোঝা যায়নি। নিষাদ হাঁটতে হাঁটতে বাড়ির পেছনের দিকে চলে এলো। প্রকাণ্ড পুকুরটি চোখে পড়ল তখন। কুয়াশার জন্যে পুকুরটি পুরোপুরি দেখা যায় না। মনে হলো বিশাল সমুদ্র। পানি দেখলেই ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। নিষাদ এগিয়ে গেল। এই ভোরেও পাতলা একটা উইন্ড ব্রেকার পরে বাঁধানো ঘাটে সাব্বির বসে আছে। তার পাশেই স্ট্যান্ড ক্যামেরা বসানো। নিষাদ বলল, এত ভোরে ক্যামেরায় কার ছবি তুলছেন? কুয়াশার ছবি। আপনার জ্বর সেরে গেছে? হ্যাঁ। নিষাদ সিঁড়ি বেয়ে শেষ পর্যন্ত নেমে গেল। হাত বাড়িয়ে পানিতে আঙ্গুল ডুবালো। তার ধারণা ছিল পানি বরফ শীতল হবে, কিন্তু তেমন ঠান্ডা নয়। আপনি যেমন বসে আছেন ঠিক তেমনইভাবে বসে থাকুন। আমি আপনার একটা ছবি তুলব। অনুমতি প্রার্থনা নয়, যেন আদেশ। নিষাদ বলল, মুখে টুথব্রাশ ঝুলতে থাকবে? হ্যাঁ, থাকুক। আপনি হাত দিয়ে পানি স্পর্শ করছেন, এটাই আমার ছবির থিম। সাব্বির ক্যামেরা হাতে কয়েক ধাপ নেমে এলো। নিষাদের কি রাগ করা উচিত না বলা উচিত, এভাবে আমি ছবি তুলি না। কিন্তু নিষাদ রাগ করতে পারছে না। কেন পারছে না সেও এক রহস্য। সাব্বির বলল, আজ ঘুম ভাঙার পর থেকেই মনে হচ্ছিল ছবির জন্য একটা ভালো কম্পোজিশন পাবো। আপনি ছবি ছাড়া আর কিছু ভাবতে পারেন না? ভাবতে পারি হয়তো, কিন্তু ছবির কথা ভাবতেই ভালো লাগে। নিষাদ হাসতে হাসতে বলল, আপনার মাথার মধ্যে শুধু কম্পোজিশন ঘুরে, তাই না? সাব্বির তার জবাব দিল না। ক্রমাগত ছবি তুলতে লাগলো। পানিতে হাত ডুবিয়ে বসে রইল নিষাদ। সে একটা ব্যাপার লক্ষ্য করলো, সাব্বির অন্য ফটোগ্রাফারদের মতো নয়। অন্য ফটোগ্রাফাররা বলতো, একটু বাঁদিকে ফিরুন, একটু হাসুন, মাথাটা একটু উপরে তুলুন, শাড়ির আঁচল টেনে দিন। সাব্বির কিছুই বলছে না, শুধু ছবি তুলছে। নিষাদ হাসতে হাসতে বলল, এত ছবি তুলছেন, একটা তো ভালো হবেই। সব সময় হয় না। 36টি ছবির মধ্যে যার একটি ছবি ভালো হয়, সে একজন বড় ফটোগ্রাফার। আপনি একজন বড় ফটোগ্রাফার? হ্যাঁ। নিষাদ লক্ষ্য করল সে হ্যাঁ বলেছে খুব জোরের সঙ্গে, যেন সে মনে প্রাণে কথাটা বিশ্বাস করে। সাব্বির বলল, যে ছবিটি দিয়ে আমি প্রথম নাম করি তার কথা শুনতে চান? বলুন। ছবিটির নাম সরলতা, ইনোসেন্স। সাব্বির সহজভাবেই নিশাতের পাশে বসলো, যেন দীর্ঘদিনের পরিচিত কেউ পাশাপাশি বসেছে। আমি তখন থাকি নর্থ ডাকোটায়। একবার রুজভেল্ট ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়েছি। একা একা গভীর বনে ঢুকে পড়লাম। সেখানে দেখলাম ছোট্ট একটা জলা জায়গা। চারিদিকে বড় বড় সব উইলি গাছ। উইলি গাছের ছায়া পড়েছে পানিতে। অপূর্ব পরিবেশ। এবং সেই অপূর্ব পরিবেশে অল্প বয়সী একটি মেয়ে লাঞ্চ বক্স হাতে নিয়ে বসে আছে। ওর বন্ধুটি বোধহয় কাছেই কোথাও গেছে। আমি মেয়েটিকে বললাম, তোমার কয়েকটা ছবি তুলতে চাই। সে সঙ্গে সঙ্গে রাজি। আমি বললাম, তুমি কি ঘুমিয়ে পড়বার মতো একটা ভঙ্গি করতে পারো? সে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। অসংখ্য ছবি তুললাম, কিন্তু মনে হলো কোথায় যেন একটা ফাঁক রয়ে গেছে। ছবিটি অসম্পূর্ণ। ঠিক তখনই একটা বুনো প্রজাপতি এসে বসলো লাঞ্চ বক্সে। তৈরি হয়ে গেল ছবি, বিখ্যাত ছবি। বুনো প্রজাতি আবার কি? সব প্রজাতি তো বুনো। পোষা প্রজাপতি আবার আছে নাকি? ওই প্রজাপতিটির পাখায় কোনো রং ছিল না, কালো কালো দাগ, কাজেই বুনো প্রজাপতি বলছি। আপনি কি ওই ছবিটি দেখতে চান? আছে আপনার কাছে? হ্যাঁ, বসুন আপনি, আমি নিয়ে আসছি। সাব্বির সিঁড়ি বেয়ে উঠে গেল। সাব্বিরকে নিষাদ কি আগে ভালো করে লক্ষ্য করেনি নাকি? বেশ লাগছে একে। মনে হচ্ছে এর মধ্যে ভান নেই। শুধু কথাবার্তা নয়, চোখের দৃষ্টিও বেশ স্বচ্ছ। মেয়েদের মতো বড় বড় চোখ। না, কথাটা ঠিক হলো না। সব মেয়েদের চোখ বড় বড় নয়, বরং বলা উচিত মেয়েলি চোখ।
পুরুষ মানুষকে এত বড় বড় চোখে মানায় না। না, এটাও ঠিক হলো না। সাব্বির সাহেবকে তো ভালোই মানিয়েছে। নিশাত বেশ আগ্রহ নিয়ে ছবির বইটির জন্য অপেক্ষা করতে লাগলো। যেন এই আগ্রহ থাকাটা ঠিক নয়, এটা অন্যায়। এত চমৎকার একটা ফটোগ্রাফির বই নিয়ে সাব্বির ফিরবে নিশাত আশা করেনি। সে দুবার বলল, এ বইয়ের সব ছবি আপনার তোলা? হ্যাঁ, ব্যাক কভারে ফটোগ্রাফারের ছবি আছে, দেখুন না। আপনি তো বিখ্যাত ব্যক্তি। হ্যাঁ, আমি মোটামুটি বিখ্যাত। ওই দেশে অনেকেই আমাকে চেনে। নিশাত পাতা উল্টাতে লাগলো। অপূর্ব সব ছবি, মন খারাপ করিয়ে দেবার মতো ছবি। ৫৩ পৃষ্ঠায় ওই ছবিটি আছে, দেখুন। ওই ছবিটি দিয়ে আমি ফটোগ্রাফির জগতে প্রথম এন্ট্রি পাই। নিশাত ৫৩ পৃষ্ঠা খুলে অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না। ছবিটি ভালো লেগেছে? হ্যাঁ, কিন্তু মেয়েটির গায়ে কোনো কাপড় ছিল না। এই কথা আপনি আগে বলেননি? ও কি এইভাবে বনে বসেছিল? হ্যাঁ। এবং আপনি ছবি তুলতে চাইতেই রাজি হয়ে গেল? কোনো আপত্তি করল না? না, কোনো আপত্তি করেনি। ওই মেয়েটির কি নাম? নাম জানি না। ছবির জন্যে মেয়েটির নামের কোনো প্রয়োজন নেই। আমার মেয়েটির নাম জানতে ইচ্ছে হচ্ছে। সাব্বির হেসে উঠল। রোদ উঠে গেছে, কুয়াশা মিলিয়ে যাচ্ছে, কেমন চমৎকার লাগছে চারিদিকে। নিশাত নরম গলায় বলল, এই বইটি আমার কাছে থাকুক। থাকুক। নিশাত উঠে দাঁড়ালো, নিচু স্বরে বলল, যাই। সাব্বির বলল, আপনাকে একটা কথা বলতে চাই। বলুন। দয়া করে রাগ করবেন না বা মন খারাপ করবেন না। এমন কি কথা যে আমি রাগ করব? সাব্বির অত্যন্ত স্পষ্টভাবে বলল, আপনাকে আমার ভালো লেগেছে। শুধু ভালো লেগেছে বললে কম বলা হয়। আমার আরও কিছু বলা উচিত, কিন্তু আমি গুছিয়ে কিছু বলতে পারি না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমার ভালো লাগার ব্যাপারটা আপনার মাকে বলতে পারি। নিশাত ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, কিন্তু কিছু বলল না। ঘাটের ধাপ ভেঙে উপরে উঠে গেল। আপা, তুমি এখানে? আর আমি সারা বাড়ি খুঁজছি। কেন? দিলু হাত নেড়ে নেড়ে বলল, আমরা সবাই মিলে শিকারে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? শিকারে। বালিহাঁস মারবো আমরা। এসো, তাড়াতাড়ি নাস্তা খেয়ে নাও। রোদ বেশি করা হলে হাঁস পাবো না। বাবু কোথায় রে? জানি না কোথায়। তোমার জ্বর নেই তো? না। তোমাকে এত সুন্দর লাগছে কেন আপা? সুন্দর? সেই জন্যে সুন্দর লাগছে। নিশাত হাসল। আজকের দিনটি চমৎকারভাবে শুরু হয়েছে। কুয়াশা নেই, ঝকঝকে রোদ উঠেছে। আকাশ চৈত্রের আকাশের মতো ঘন নীল। আহ, চমৎকার একটা দিন। শিকারে যাবার প্রোগ্রাম হঠাৎ করেই হয়েছে। নীলগঞ্জ থানার ওসি সাহেব সকালবেলা একটি দোনালা বন্দুক আর এক গাদা ছররা গুলি নিয়ে উপস্থিত। স্যার, শিকারে যাবেন নাকি? বরগাঙ্গের চরে বালিহাঁস পড়েছে। কায়দা মতো একটা গুলি করতে পারলে ২০-২৫টা পাখি মরবে। বলেন কি? স্যার, একটা স্পিডবোটের ব্যবস্থা করেছি। ওসমান সাহেব বহুদিন পর উৎসাহিত বোধ করেন। শিকার করা অনেক দিন হয় না। শেষ শিকারে গিয়েছিলেন প্রায় ৫ বছর আগে। ওসি সাহেব, তাহলে তো তাড়াতাড়ি রওনা হতে হয়। জি স্যার, চাটা খেয়েই রওনা দেব। কি বলেন ওসি সাহেব? ঠিক আছে স্যার। ওসমান সাহেব ব্যস্ত হয়ে ওঠেন। দীর্ঘদিন পর রক্তে যৌবনের উত্তেজনা অনুভব করেন। থানার ওসির মতো একজন অধস্তন অফিসারকেও হঠাৎ করে বন্ধুস্থানীয় মনে হয়। ওসি সাহেব, জি স্যার। দিনটাও আজ শিকারের জন্য ভালো। কুয়াশা নেই, কিছু নেই। না স্যার, কুয়াশা থাকলেই ভালো। পরিষ্কার দিন শিকারের জন্যে না। একটু তাড়াতাড়ি করা দরকার স্যার। প্রথমে ঠিক হয়েছিল সবাই যাবে, পাখি শিকার হোক না হোক নৌকা ভ্রমণ হবে। কিন্তু সাব্বির যেতে রাজি হলো না। তার নাকি শিকারে তেমন উৎসাহ নেই। রেহানাও থেকে গেলেন, কারণ বাবুর গা গরম হয়েছে। সকালে একবার বমি করেছে। রেহানা ধরেই নিয়েছিলেন নিশাত বাবুকে রেখে যাবে না, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলেন নিশাত দিলুর মতো উৎসাহ নিয়ে সাজ করছে। অনেকদিন পর তার চোখ ঝলমল করছে। স্পিডবোটটি আহামরি কিছু নয়। দেশি নৌকায় ১২ হর্স পাওয়ারের একটা মেশিন বসানো। বসবার জায়গা নেই, চারিদিক ভেজা। এটা বোধহয় মাছ আনা নেয়া করে। মাছের বোটকা গন্ধ। তবু দিলুর ভীষণ ভালো লাগছে। সে বসেছে জামিলের পাশে। বেনি দুলিয়ে দুলিয়ে ক্রমাগত গল্প করছে। ওসমান সাহেব হাসি মুখে বললেন, মেয়েটা তো বড্ড বকবক করতে পারে।
সবাই হেসে উঠল। দিলু মোটেও অপ্রস্তুত হলো না। প্রায় সঙ্গে সঙ্গেই তার এক বান্ধবীর গল্প করতে শুরু করলো। তার নাম লিনা, কিন্তু সবাই তাকে ডাকে বকলিনা, কারণ সে বকের মতো মাথা নিচু করে হাঁটে। দিলু মাথা নিচু করে ব্যাপারটা দেখালো। ওসমান সাহেব বললেন, আয় মা, তুই আমার পাশে বসে গল্প কর। কিন্তু দিলু নড়ল না। সে জামিলের পাশেই বসে রইল। বড় গাঙের চর পর্যন্ত স্পিডবোট নিয়ে যাবার উপায় নেই। পানি কম, তাছাড়া ভটভট শব্দ হচ্ছে। শব্দে পাখি উড়ে যাবে। ওসি সাহেব বললেন, এখান থেকে যেতে হবে পায়ে হেঁটে। অসুবিধা হবে না তো স্যার? না, অসুবিধা কি? খানিকটা পানি ডেঙ্গে যেতে হবে। বেশি পানি? জি না স্যার, খুব বেশি হলে হাঁটু পানি। জুতো খুলে ফেলেন। ওসমান সাহেব জুতা খুলে ফেললেন। দিলুও জুতা খুলল। ওসি সাহেব অবাক হয়ে বললেন, তুমিও যাবে নাকি খুকি? জি। কষ্ট হবে, একটু পরেই রোদ উঠবে কড়া। উঠুক। ওসমান সাহেব বললেন, শখ করে এসেছে, চলুক। নিশাত, তুই যাবি নাকি? আমি হাঁটু পানি ভেঙে যাব? পাগল হয়েছে বাবা? দিলু বলল, চলো না আপা, আমি তো যাচ্ছি, তোমার ভালোই লাগবে। এখানে বসে থাকতেই আমার ভালো লাগছে। ওসমান সাহেব বললেন, একা একা বসে থাকবি? খারাপ লাগবে না? একা একা থাকবো না, জামিল ভাই থাকবেন। কি জামিল ভাই? আমাকে একা ফেলে নিশ্চয়ই আপনি পাখি শিকারে যাবেন না? নাকি আপনিও যেতে চান? না, আমি আছি। রোদের তাপ বাড়ছে। মিষ্টি গন্ধ উঠে আসছে মাঠ থেকে। এ অঞ্চল বেশ নির্জন। মাঝে মাঝে দু একটা মাছ ধরার নৌকা শুধু যাচ্ছে। নৌকায় বসে থাকা লোকজন তাদের দিকে তাকাচ্ছে, কিন্তু খুব একটা অবাক হচ্ছে না। স্পিডবোট নিয়ে শহরের লোকজন হয়তো প্রায়ই এদিকে শিকারে আসে। নিশাদ হাত বাড়িয়ে হাসি মুখে বলল, জামিল ভাই, এই কি সেই বিখ্যাত কাশফুল? হুম, তবে এখনো ফুল ফোটেনি, সময় হয়নি। কই, তেমন কিছু তো লাগছে না। বাতাসে যখন ঢেউয়ের মতো উঠানামা করে তখন ভালো লাগে। তুমি কি বোটেই বসে থাকবে না নামবে? চলুন নামি। হিল পরে হাঁটা যাবে তো? হিল পরে এসেছো? হ্যাঁ। দেখছেন না কত লম্বা লাগছে আমাকে? জামিল ঠিক বুঝতে পারছে না। নিশাদকে খুব খুশি খুশি মনে হচ্ছে। সাজগোজের মধ্যেও যথেষ্ট যত্নের ছাপ। ঠোঁটে কড়া করে লিপস্টিক দিয়েছে। নিশাদ বলল, গ্রাম নদী এইসব কিন্তু আমার কাছে তেমন এক্সাইটিং মনে হয় না। এক একজনের দেখার ক্ষমতা এক এক রকম। সাব্বির সাহেব যা দেখে মুগ্ধ হবেন, তুমি হয়তো তা দেখে মুগ্ধ হবে না। তাছাড়া সাব্বির ভাইকে আপনার কেমন লাগে? চমৎকার। ভদ্রলোক অল্প সময়ের মধ্যে আমাকে দারুণ ইমপ্রেস করেছেন। এই একটি লোক দেখলাম যার মধ্যে ভান নেই। নিশাদ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, এত তাড়াতাড়ি একটা ডিসিশনে আসা ঠিক না। আপনি মানুষ সম্পর্কে খুব তাড়াতাড়ি সিদ্ধান্তে চলে আসেন। নিশাদ খুব সাবধানে পা ফেলে এগুতে লাগলো। জামিল বলল, জুতো পরে তোমার হাঁটতে কষ্ট হচ্ছে? জুতো খুলে ফেলো। খালি পায়ে হাঁটবো? হ্যাঁ, খারাপ লাগবে না। শুকনো পথঘাট। নিশাদ হিল খুলে ফেলল। খালি পায়ে হাঁটতে তার ভালোই লাগলো। খুশি খুশি গলায় বলল, ফ্লাক্সটা নিয়ে এলে ভালো হতো। কোথাও বসে চা খাওয়া যেত। শাড়ি পরা ৮-৯ বছরের একটা বাচ্চা মেয়ে কোত্থেকে হঠাৎ এসে উদয় হয়েছে। চোখ বড় বড় করে দেখছে। নিশাদ বলল, এই, তোমার নাম কি? মেয়েটি জবাব দিল না। বাড়ি কোথায় তোমার? মেয়েটি হাত বাড়িয়ে যেদিকে দেখালো সেদিকে কোনো ঘরবাড়ি নেই। জামিল ভাই, মেয়েটিকে হারিয়ে গেছে নাকি? না, ওরা হারাবে না। গ্রামের মেয়ে, সমস্ত অঞ্চল এদের খুব ভালো করে চেনা। নিশাদ, কোন দিকে যেতে চাও? চলুন, ওই গাছটার নিচে বসি। কি গাছ ওটা? বিরাট বড় তো। শিমুল গাছ। শিমুল গাছে এত বড় বড় কাঁটা থাকে নাকি? থাকে। জামিল সিগারেট ধরালো। নিশাদ হ্যান্ডব্যাগ থেকে সানগ্লাস বের করে চোখে দিল। হালকা স্বরে বলল, একটা হাসির গল্প বলুন তো। দিলুকে রোজ কি সব গল্প বলেন দেখি, এবার আমি একটা শুনি। দিলুকে হাসির গল্প বলি না, দিলুকে বলি ভূতের গল্প। ভূতের গল্প শুনতে চাইলে বলতে পারি। নিশাদ খিলখিল করে হেসে ফেলল। তার হাসি দেখে ছোট্ট মেয়েটাও হাসতে শুরু করলো। জামিল নিজেও হাসলো। না জামিল ভাই, বলুন একটা হাসির গল্প, দেখি আপনি আমাকে হাসাতে পারেন কিনা। হাসাতে পারলে কি দিবে? আপনি আগে বলুন, তারপর দেখা যাবে। টেলিফোনের খুঁটি বসানো হচ্ছে।
সারাদিন ধরে কাজ চলছে। সন্ধ্যাবেলায় ইঞ্জিনিয়ার সাহেব কাজ দেখতে এলেন। জিজ্ঞেস করলেন, তোমরা কটা খুঁটি পুঁতলে? ওরা বলল, স্যার 12টা। ইঞ্জিনিয়ার সাহেব বললেন, মন্দ না, 12টা খারাপ না। তারপর গেলেন অন্য একটা দলের কাছে। তোমরা কটা পুঁতলে? ওরা বলল, স্যার 1টা। ইঞ্জিনিয়ার রেগে আগুন, এত কম? ওই দল তো 12টা পুতল। দলের সর্দার বলল, আমাদের কাজ আর ওদের কাজ। ওদের খুঁটির সবটাই মাটির উপর, আর আমাদেরটা দেখুন, মাটির উপর আছে 4 আঙ্গুল, সবটাই ঢুকিয়ে দিয়েছি। নিশাত গল্প শুনে হাসল না, গম্ভীর হয়ে বলল, এই গল্পটা জামিল ভাই আপনি আমাকে ইচ্ছে করে বললেন? ইচ্ছে করে বলবো কেন? গল্পটা বাবুর আব্বার। হ্যাঁ, আমি কবিরের কাছ থেকে শুনেছি। এটা একটা চমৎকার গল্প, তাই তোমাকে বললাম। অন্য কোনো উদ্দেশ্য ছিল না। সবকিছুতেই তুমি এত উদ্দেশ্য খোঁজো কেন? নিশাত উঠে দাঁড়ালো। চলুন, বোটে ফিরে যাই। ফেরার পথে কেউ কোনো কথা বলল না। ছোট মেয়েটি আবার পেছনে পেছনে আসছে। খুব কৌতূহল মেয়েটির। ছোট্ট শাড়িটা পরেছেও খুব গুছিয়ে। শাড়ির রং গাঢ় সবুজ, তার মধ্যে লাল পাড়। জামিল বলল, নিশাত, তুমি কি লক্ষ্য করেছ বেশিরভাগ গ্রামের মেয়ের শাড়ির রং সবুজ? না, আমি লক্ষ্য করিনি। গ্রামেই দেখিনি। গ্রামের মেয়ে দেখবো কোথায়? গ্রামের মেয়েরা যে সবুজ শাড়ি পরে, এটাও কিন্তু প্রথম নোটিস করে কবির। তার ধারণা এরা সবুজ দেখতে দেখতে সবুজ রঙের প্রতি একটা উইকনেস জন্মিয়ে ফেলে। আমার ধারণা কিন্তু তা নয়। আপনার কি ধারণা? আমার ধারণা সবুজ রঙের কাপড় ময়লা হয় কম, সেজন্যেই এরা সবুজ কাপড় পরে। আপনার ধারণাটাই প্র্যাকটিক্যাল, কিন্তু হঠাৎ করে আপনি রঙের প্রসঙ্গ আনলেন কেন? জামেল কিছু বলল না। স্পিডবোটে উঠে বসলো। স্পিডবোটের ড্রাইভার রোদের মধ্যে পা মেলে দিয়ে দিব্যি ঘুমোচ্ছে। নিশাত ফ্লাক্স খুলল। চা দেবো জামিল ভাই? দাও। চায়ের সঙ্গে আর কিছু? কেক আছে, নষ্ট হয়ে গেছে কিনা কে জানে। নিশাত এক পিস কেক বের করে মেয়েটির দিকে এগিয়ে দিল। সে নিল না, পিছিয়ে গেল অনেকখানি। জামিল বলল, এ ভিখিরি নয়, কারো কাছ থেকে কিছু নেয়া এর অভ্যেস নেই। আপনি চট করে সবকিছু বুঝে যান কিভাবে? জামিল হাসল। ঠিক তখনই পরপর 2টি গুলির শব্দ হলো। ওরা পাখি পেয়েছে কিনা কে জানে। স্পিডবোটের ড্রাইভার চোখ কচলে উঠে বসল। শিকারীরা হয়তো কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। নিশাদ অবাক হয়ে দেখল তার মাথার উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে। আশ্চর্য, এত পাখি! তারা ডাকছে কর্কশ গলায়, শুনতে ভালো লাগে না। ওরা কোথায় যাবে? নিরাপদ কোনো জায়গায় যাবে। তারপর সেখানেও শিকারীরা যাবে। সেখান থেকেও এদের উড়ে যেতে হবে। নিশাত তাকিয়ে রইল। জামিল বলল, সমস্ত জীবজন্তু ও পশু পাখির জীবনের বেশিরভাগ সময় কাটে যায় নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে গিয়ে। মানুষের জন্যও এটা সত্যি। আমরাও নিরাপদ আশ্রয় খুঁজি। মাস্টারি করতে করতে বক্তৃতা দেয়া আপনার অভ্যাস হয়ে গেছে, তাই না? হ্যাঁ। এবং আপনি মনে করেন জগৎ সংসারের সমস্ত রহস্য আপনি বুঝে ফেলেছেন? না, তা বুঝিনি, তবে বুঝতে চেষ্টা করি। তোমার মতো চোখ বন্ধ করে থাকি না। জামিল একটা সিগারেট ধরালো। নিজেই হাত বাড়িয়ে ফ্লাক্স থেকে চা ঢাললো। তার ভাব দেখে মনে হচ্ছিল সে বড়সড় একটা বক্তৃতা দেবে, কিন্তু জামিল তেমন কিছুই করল না। সিগারেট টানতে টানতে আকাশের দিকে তাকিয়ে রইল। স্পিডবোটের ড্রাইভার নেমে গিয়ে ছোট মেয়েটির সঙ্গে আলাপ জুড়ে দিয়েছে। এতক্ষণ যে মেয়ে একটি কথাও বলেনি, তার মুখে এখন খই ফুটছে। তোর নাম কি? ফুলি। তোর বাপের নাম কি? কশির শেখ। কোন গ্রাম? আত্রা, মিয়াবাড়ি। ভাই বোন কয়জন? 6 জন। নিশাত খুব মন দিয়ে ওদের কথাবার্তা শুনছে। এই মেয়েটি এতক্ষণ চুপ করে ছিল কেন? জামিল ভাই, বলো। এই মেয়েটি এতক্ষণ কোনো কথাবার্তা বলেনি, কিন্তু দেখুন ওই লোকটির সঙ্গে কেমন জমিয়ে গল্প করছে। জামিল কোনো উত্তর দিল না। জামিল ভাই, আপনি কি আমার উপর রাগ করেছেন? না, রাগ করিনি। রাগ করতে হলে একটা অধিকার থাকতে হয়। তোমার উপর আমার সেরকম কোনো অধিকার নেই। দিলুর উপর আছে? হ্যাঁ আছে। ওর সঙ্গে আমি কিন্তু প্রায়ই রাগ করি। আপনারা কি নিয়ে এত কথা বলেন? যা মনে আসে তাই বলি। ওর সঙ্গে তো আর হিসেব করে কথা বলতে হয় না। নিশাত গম্ভীর ভঙ্গিতে বলল,
আমার কিন্তু মনে হয় ওর সঙ্গেই আপনার সবচেয়ে সতর্ক হয়ে কথাবার্তা বলা উচিত। কেন? এই বয়সে মন অন্যরকম থাকে। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? পারছি। আপনি কি এই প্রসঙ্গে কিছু বলতে চান? চাই। নিজেকে দিয়ে সবাইকে বিচার করা ঠিক নয়। তার মানে দিলুর মতো যখন তোমার বয়স ছিল তখন তুমি আমার প্রতি অন্যরকম ধারণা পোষণ করতে। এসব আপনি কি বলছেন? স্কুল ছুটির পর কদিন এসেছো আমাদের বাড়িতে মনে আছে? কেন আপনি এখন এসব পুরনো কথা তুলছেন? জামিল চুপ করে গেল। দেখা গেল শিকারীরা ফিরে আসছে। ওসি সাহেবের হাতে কয়েকটা হাঁস। ওদের জবাই করা গলা দিয়ে তখনও ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। দিলু ওসমান সাহেবের শরীরে ভর দিয়ে পা টেনে টেনে হাঁটছে। জামিল বলল, কি হয়েছে দিলু? পায়ে কাটা ফুটেছে। শিকার কেমন লাগলো? ভালো না। ওসমান সাহেব উল্লাস বোধ করছিলেন। তার চোখে মুখে ক্লান্তির কোনো চিহ্নই নেই। ওসি সাহেব বললেন, স্যার, কাল আবার যাব নাকি? চলেন যাই। নতুন কোনো স্পটে চলেন। স্যার, যেতে হবে কিন্তু আরো সকালে। সবচেয়ে ভালো যদি হয় শেষ রাতে উঠতে পারেন। উঠব, শেষ রাতেই উঠব, নো প্রবলেম। ওসমান সাহেব নীলগঞ্জ থানার ওসি সাহেবের ওপর অত্যন্ত প্রসন্ন বোধ করেন। ওসি সাহেব, রাতে খান আমাদের সঙ্গে? জি না স্যার, জি না। দিলু বসে নিশাতের পাশে। গাছের গুড়িতে বসে থাকা মেয়েটিকে জিজ্ঞেস করে, এই, নাম কি তোমার? ফুলি। বাহ, কি সুন্দর নাম। ফুল থেকে ফুলি। ছোট্ট মেয়েটি ফিক করে হেসে ফেলল। দিলু বলল, সাব্বির ভাই থাকলে এই মেয়েটির ছবি তুলতে বলতাম। কি সুন্দর মেয়ে দেখছো আপা? নিশাত জবাব দিল না। দিলু বলল, গ্রামের মেয়েরা কি সুন্দর হয়, বড় মায়া লাগে। ওসমান সাহেব হুইস্কির বোতল নিয়ে বসেছেন। তার ভাগ্য ভালো বরফের জোগাড় হয়েছে। ওসি সাহেব জিপ পাঠিয়ে বরফ আনিয়েছেন। শুধু বরফ নয়, তিনি 1 কেস বিয়ার এনেছেন। ওসমান সাহেব বিয়ার খান না, তবু খুশি হলেন। প্রথম দিনে এই ওসির উপর এতটা বিরক্ত হওয়া ঠিক হয়নি। ওসমান সাহেব সত্যিকার অর্থেই ছুটির আনন্দ ভোগ করলেন। আলিম এসে পেঁয়াজ, মরিচ ও ভিনেগার মাখানো 1 প্লেট চীনাবাদাম রেখে গেছে। হুইস্কির সঙ্গে এই প্রিপারেশনটি অপূর্ব। গ্লাসে চুমুক দিয়ে তার মনে হলো বেঁচে থাকাটা অত্যন্ত আনন্দের ব্যাপার। গভীর আনন্দে তার শরীর কাঁপছে। হুইস্কি নিয়ে তো প্রায়ই বসেন, এরকম কখনো হয় না। আজ হচ্ছে কেন? ইচ্ছে হচ্ছে হেসে হেসে সবার সঙ্গে কিছু সময় কাটাতে চান। চাঁদ উঠেছে কিনা কে জানে। যদি চাঁদ উঠে তাহলে ওভারকোটটি গায়ে দিয়ে একটু হেঁটে আসলে হয়তো ভালো লাগবে। বারান্দার কাছে কে যেন এসে দাঁড়িয়েছে। অপরিচিত কেউ। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তবু তিনি পরিষ্কার বুঝলেন লোকটির গায়ে ইউনিফর্ম। খট শব্দে সেলুট হলো। স্যার, আমি। ওসি সাহেব পাঠিয়েছেন। কি ব্যাপার? কিছু না স্যার, পাহারার জন্যে। ফিক্স সেন্ট্রি। পাহারা লাগবে না, তুমি চলে যাও। সেই ইতস্তত করতে লাগলো। ওসমান সাহেব দরাজ গলায় বললেন, যাও যাও, পাহারার কোনো দরকার নেই। আমি কি মিনিস্টার? এই বলেই তিনি প্রচুর হাসতে লাগলেন। খালি পেটে 2 প্যাক পরার জন্যই বোধহয় তার কিঞ্চিত নেশা হয়েছে। আলিমের দাঁতের ব্যথা কমেনি। আজ সারাদিনে আরো বেড়েছে। ডান দিকের গাল ফুলে গেছে অনেকখানি। আলিম, গোটাচারেক প্যারাসিটামল খাও। স্যার, খাইছি। লবণ পানি দিয়ে কুলকুচি করো। করেছি স্যার। গরম সেক দাও, সেকটা খুব উপকারী। স্যার, আর কিছু লাগবো? না, লাগবে না। খানা তৈরি হতে দেরি হবে নাকি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আজ রাতে রান্নার দায়িত্ব নিয়েছে সাব্বির। ওয়াইল্ড ডাক রোস্টের সে নাকি একটি চমৎকার প্রিপারেশন জানে। দুপুরবেলাতেই সে বালিহাঁসগুলির চামড়া তুলে টক দইয়ে ডুবে রেখেছে। টক দইয়ে 8 ঘন্টা ডুবানো থাকতে হবে। 1 মিনিটও এদিক ওদিক হতে পারবে না। 8 ঘন্টা পার হয়েছে রাত 8টায়। এখন হাঁসগুলোকে স্টিম করা হচ্ছে। কেতলিতে পানি ফুটানো হচ্ছে। কেতলির নল দিয়ে যে বাষ্প বেরিয়ে আসছে তাই ব্যবহার করা হচ্ছে স্টিম করবার জন্যে। কায়দাটা ভালোই। দিল সমস্ত ব্যাপারটা দেখছে মুগ্ধ হয়ে। সে রান্নাঘরে একটা চেয়ার নিয়ে চেয়ারের উপর পা তুলে আরাম করে বসে আছে এবং সারাক্ষণই কথা বলছে। সাব্বির ভাই, স্টিম দিচ্ছেন কেন? স্টিম দেওয়ার জন্যে মাংস নরম হবে। টক দইয়ে ডুবিয়ে রাখলেন কেন? রেসিপিতে বলা হয়েছে তাই। টক দই না পেলে ভিনেগারে ডুবিয়ে রাখা যেত। টক দই ভিনেগারের চেয়ে ভালো।
এরপর কি করবেন? পেটের ভেতর রসুন ভরে আগুনে ঝলসাবো, ব্যাস। এই রান্না কার কাছ থেকে শিখলেন? আমার এক মেক্সিকান বান্ধবী ছিল, ও রাঁধতো। ও অনেক রকম রান্না জানতো। দিলু একটু লজ্জা পেল। কেউ এভাবে বান্ধবীর কথা বলে নাকি? কিন্তু সাব্বির ভাই এমন সহজভাবে বলছেন যেন বান্ধবী থাকার মধ্যে লজ্জার কিছু নেই। ওনার নাম কি সাব্বির ভাই? ওনার নাম মারিয়া। মারিয়া? কি বিশ্রী নাম! বিশ্রী কোথায়? ম্যারি থেকে মারিয়া? উনি দেখতে কেমন? আমার কাছে তো ভালোই লাগতো। খুব লম্বা, বড় বড় কালো চোখ, খুব শব্দ করে হাসতো। ওনার ছবি আছে? আছে, দেখতে চাও? হুম, আচ্ছা দেখাবো। সাবির ভাই, আমার কয়েকটা সুন্দর ছবি তুলে দেবেন তো? দেব। কবে দেবেন? যখন চাও। কাল ভোরেই দিতে পারি। এক কাজ করো, তোমার লাল শাড়ি আছে? না, লাল স্কার্ট আছে। ঠিক আছে, ওই লাল স্কার্ট পরে পুকুরে সাঁতার দেবে, আমি ছবি তুলব। সবুজ পানির ব্যাকগ্রাউন্ডে লাল স্কার্ট চমৎকার আসবে। তবে আমার ফিল্ম হাই স্পিড, এএস A500, আর একটু কম হলে ভালো হতো। আমি তো সাঁতার জানি নে। ইস, সাঁতার দেওয়ার ছবি ভালো আসতো। জলকন্যার এফেক্ট পাওয়া যেত। রাত দিন আপনি শুধু ছবির কথা ভাবেন, তাই না? হুম, ভাবি। দিলু কিছুক্ষণ চুপ করে রইল। দেখলো সাব্বির কিভাবে হাঁসের গায়ে স্টিম লাগাচ্ছে। দেখে মনে হয় লোকটা এ কাজ দীর্ঘদিন ধরে করছে। দিলু বলল, মারিয়া বুঝি খুব ভালো মহিলা ছিলেন? হ্যাঁ, বাঙালি মেয়েদের মতো। বাঙালি মেয়েরা বুঝি ভালো? হ্যাঁ, বাঙালি মেয়েরা খুব সেন্টিমেন্টাল। সেন্টিমেন্টাল না হলে মেয়েদের মানায় না। আচ্ছা সাব্বির ভাই, আমি সেন্টিমেন্টাল? হ্যাঁ। কিভাবে বুঝলেন? জামিল সাহেবের সঙ্গে বসে তুমি গল্প করছিলে, আমি শুনছিলাম। কথা শুনেই বুঝে গেলেন? দিলু, কথা শুনে অনেক কিছুই বোঝায় না, আমি বুঝতে পারি। দিলু ভয়ে ভয়ে বলল, আর কি বুঝেছেন? বুঝলাম যে তুমি জামিল সাহেবের প্রেমে পড়েছ। অ্যাডোলেন্সেস লাভ, চমৎকার জিনিস। দিলুর কান ঝাঝা করতে লাগলো। মিনিট পাঁচেক কোনো কথাবার্তা না বলে সে চুপচাপ বসে রইল। সাব্বির হাসি মুখে বলল, কি দিলু, ঠিক বলিনি? দিলু কোনো জবাব দিল না। রেহানা রান্নাঘরে ঢুকে দেখলেন চোখ মুখ লাল করে দিলু চেয়ারে পা উঠিয়ে বসে আছে। তিনি বিরক্ত স্বরে বললেন, তুই এখানে কি করছিস? দেখছি। বাবুকে একটু সামলাবার চেষ্টা করলেও তো পারিস। আমি কতক্ষণ দেখব? দিলু নিঃশব্দে উঠে চলে গেল। রেহানা বললেন, সাব্বির, তোমার রান্নার কত দূর? হয়ে এসেছে, এখন শুধু আগুনে ঝলসাবো। খাওয়া যাবে তো? আপনাদের ভালো লাগবে। ভালো না লাগলে এতটা কষ্ট শুধু শুধু করতাম না। রেহানা বললেন, আমাকে কিছু করতে হবে? না, আপনি বিশ্রাম করুন। রেহানা চলে গেলেন। পুরুষ মানুষ রান্নাঘরে হাঁড়ি পাতিল নিয়ে নাড়াচাড়া করছে, এটা তার দেখতে ভালো লাগে না, অসহ্য লাগে। রেহানা বারান্দায় থমকে দাঁড়ালেন। নিচু গলায় বললেন, আজও বসেছ? হ্যাঁ বসলাম। বোতল কটা এনেছো? বেশি না, দুটো মাত্র। রেহানা, একটু বসো আমার পাশে। না। কেন এরকম করছো? বেশি দিন তো আর বাঁচবো না, শেষ কটা দিন আরাম করতে দাও। বেশি দিন বাঁচবে না? এই তথ্যটা আবার কবে জোগাড় করলে? এক পামিষ্ট আমার হাত দেখে বলেছে আমি বাঁচবো মাত্র 60 বছর। ভালো পামিষ্ট, যা বলে ঠিক তাই হয়। একটু বসো রেহানা। রেহানা বসলেন। ওসমান সাহেব হৃষ্ট গলায় বললেন, একটা ধাঁধা জিজ্ঞেস করি, দেখি বলতে পারো কি না? ধাঁধা জিজ্ঞেস করতে হবে না, বসে থাকো চুপচাপ। দারুণ ধাঁধা, দিলুর কাছ থেকে শিখেছি এবং নিজে নিজেই উত্তর বের করেছি। আমি 1000 টাকা বাজি রাখছি, তুমি পারবে না। কি বলবো? ওসমান সাহেব দিলুর পানি এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়ার ধাঁধাটি খুব উৎসাহের সঙ্গে বলতে শুরু করলেন। কাজঘরের পাশের ফাঁকা জায়গাটায় হাঁস ঝোলানোর ব্যবস্থা করা হয়েছে। বাতাসের জন্যে আগুন তেমন জ্বলছে না। বাঁশের চাটাই দিয়ে হাওয়া আটকানোর ব্যবস্থা করা হয়েছে। জামিল তদারক করছে মোড়ায় বসে। দিলু বারান্দা থেকে তাদের দেখল। একবার ভাবলো কাছে যাবে, কিন্তু গেল না, বারান্দায় দাঁড়িয়ে রইল। জামিল ডাকলো, আয় দিলু, এদিকে আয়। দিলু এগিয়ে গেল। আমাদের ফটোগ্রাফার সাহেব কি হাঁসকে বাতাস দিয়ে শেষ করেছেন? দিলু জবাব দিল না। কি ব্যাপার, এত গম্ভীর কেন? মাথা ধরেছে।
আগুনের পাশে বস, মাথা ধরা সেরে যাবে। চেয়ারটা টেনে আন। দিলু বসলো। গল্প শোনাবো নাকি বল? মারাত্মক একটা ভূতের গল্প জানি, বলবো? না। না কেন? তোর কি হয়েছে? দিলু মৃদুস্বরে বলল, জামিল ভাই, আপনি আমাকে তুই করে বলবেন না। কেন? বলবো না কেন? আমার খারাপ লাগে। আপনি করে বলবো তাই চাস? দিলু জবাব দিল না। তোর কি হয়েছে? তুই করে বললে আমি জবাব দেব না। আপনার কি হয়েছে? দিলু গম্ভীর মুখে উঠে দাঁড়ালো। জামিল তাকে হাত ধরে টেনে বসালো। দিলু, তোমার কি হয়েছে? কিছু হয়নি। না, কিছু একটা হয়েছে, আমাকে বল। আমার খুব মন খারাপ লাগছে। মরে যেতে ইচ্ছে হচ্ছে। ধুর বোকা মেয়ে। জামিল শব্দ করে হাসলো। একটা হাত রাখলো দিলুর পিঠে। নিশাদ দূর থেকে দৃশ্যটি দেখলো। একবার ভাবলো দিলুকে সে ডাকবে, কিন্তু ডাকলো না। আগুনের পাশে বসে থাকা মানুষ দুটিকে সুন্দর লাগছে। বাবু জেগে উঠে কাঁদছে। রেহানা সে বললেন, বাবুকে একটু ঘুম পাড়িয়ে দে না নিশাদ। আমি পারবো না। দাঁড়িয়েই তো আছিস। দাঁড়িয়ে আছি না মা, দেখছি। কি দেখছিস? দিলুকে দেখছি। দিলু কেমন বড় হয়ে যাচ্ছে দেখেছো মা? রেহানা তাকালেন। তিনি দিলুর বড় হয়ে যাওয়ার কোনো লক্ষণ দেখলেন না। দিলু চেয়ারে বসে পা নাচাচ্ছে। এটা একটা অভদ্রতা। দিলুকে বলতে হবে। তিনি বাবুর কাছে গেলেন। নিশাদ চড়া গলায় বলল, দিলু, তুই একটু আয়। দিলু শান্ত স্বরে বলল, না। জামিল বলল, যাও না, শুনে আসো কি জন্যে ডাকছে। না, আমি যাব না। জামিল কৌতূহলী হয়ে তাকালো। তার মনে হলো দিলু কেমন যেন বদলে যেতে শুরু করেছে। দিলু মৃদুস্বরে বলল, জামিল ভাই। কি? চলুন, আমরা আজ সারা রাত এরকম আগুনের পাশে বসে গল্প করি। কি নিয়ে গল্প করবে? আগে বলুন আপনি রাজি আছেন কি না? না। দারুণ ঘুম পাচ্ছে। তার উপর সারা রাত এরকম ঠান্ডায় বসে থাকলে নিউমোনিয়া হয়ে যাবে। দিলু উঠে দাঁড়ালো। জামিল বলল, কোথায় যাও? দিলু তার জবাব দিল না। রোজডাক জিনিসটি যে খেতে এতটা ভালো হবে রেহানা কল্পনাও করতে পারেনি। তার আফসোস হতে লাগলো তিনি পাশে বসে রান্নার পুরো ব্যাপারটা কেন দেখলেন না। সাব্বির বলল, আমি খুব গুছিয়ে লিখে রেখে যাব। আপনার যখন ইচ্ছা রান্না করতে পারবেন। বালিহাঁস ছাড়া সাধারণ হাঁস দিয়ে রান্না হবে? জানি না, হওয়া তো উচিত। আমি অবশ্যই কখনো ট্রাই করিনি। জামিল বলল, আমার মনে হয় না সাধারণ হাঁস দিয়ে এটা হবে। সাধারণ হাঁসগুলোর গায়ে প্রচুর চর্বি থাকে। বালিহাঁসের গায়ে চর্বি থাকে না। নিশাদ হাসি মুখে বলল, আপনি বুঝি পৃথিবীর সব জিনিস জানেন? না, আমি খুব কমই জানি। মাঝে মাঝে লজিক খাটিয়ে দু একটা কথা বলতে গিয়ে সবাইকে বিরক্ত করি। ওসমান সাহেব বললেন, দিলুকে দেখছি না যে। দিলু কোথায়? ও খাবে না, ওর মাথা ধরেছে। চোখে দেখুক, ডেকে নিয়ে আয় তো নিশাদ। অনেক বলেছি বাবা। জামিল বলল, আমি নিয়ে আসছি। দিলু কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছিল। জামিলকে ঢুকতে দেখে উঠে বসল। ঘর অন্ধকার। আলো চোখে লাগে বলে হ্যারিকেন ডিম করে রাখা হয়েছে। জামিল বলল, দিলু, আমাদের সঙ্গে এসে বসো। জিনিসটা বেশ ভালো হয়েছে, তোমার ভালো লাগবে। দিলু জবাব দিল না। তুমি হয়তো লক্ষ্য করনি, আমি তোমাকে তুমি করে বলছি। এসো দিলু। খাওয়া দাওয়ার পর আমরা অনেক রাত পর্যন্ত আগুনের পাশে বসে গল্প করব। আমার মাথা ধরেছে জামিল ভাই। এমন মজার গল্প বলবো যে মাথা ধরা সেরে যাবে। এসো। দিলু উঠে গেল। গল্প খুব জমে উঠল খাবার টেবিলে। ওসমান সাহেব পর্যন্ত একটা হাসির গল্প বলে ফেলে। নাসির উদ্দিন হোজ্জার গল্প সবারই জানা, তবু সবাই হাসল। কিছু কিছু সময় আসে যখন সব কিছুই ভালো লাগে। সাব্বির বলল, নিউ ইয়র্কে এক হোটেলে তার অভিজ্ঞতার গল্প। তার বিছানার সঙ্গে একটি যন্ত্র ফিট করা। সেখানে লেখা, গা ম্যাসাজ করতে হলে এখানে 2টি কোয়ার্টার ফেলুন। বেচারা সরল মনে 2টি কোয়ার্টার ফেলল। তারপর বিছানায় শোয়া মাত্র বিছানা কাঁপতে শুরু করলো। সে কি কাঁপুনি! বসে থাকা যায় না, ছুঁড়ে ফেলে দিতে চায়। মিনিট 10 পর কাঁপুনি থামল, কিন্তু যন্ত্রটির বোধহয় কিছু একটা নষ্ট হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর আবার শুরু হলো কাঁপুনি। থামে, আবার শুরু হয়, আবার থামে, আবার শুরু হয়। গল্প শুনে হাসতে হাসতে রেহানা বিষম খেলেন
এবং মনে মনে স্বীকার করলেন ছেলেটি রসিক। প্রচুর রসজ্ঞান না থাকলে গল্পটি এত সুন্দরভাবে বলা সম্ভব নয়। ওসমান সাহেব বললেন, সবাই একটানা একটা করে গল্প করছে, নিশাদ চুপ করে আছে কেন? বাবা, আমি শুনছি। শুধু শুনলে হবে না, বলতেও হবে। নিশাদ মৃদুস্বরে বলল, একটা মজার জিনিস লক্ষ্য করলাম আমি। জামিল ভাই হঠাৎ করে দিলুকে তুমি তুমি করে বলছেন। জামিল শান্ত স্বরে বলল, দিলু বড় হচ্ছে, এখন আর ওকে তুই বলা ঠিক নয়। বড় কোথায়, ওর মাত্র 14 বছর বয়স। দিলু শীতল কণ্ঠে বলল, নভেম্বরে আমার 15 হয়েছে আপা। তোমার কিছু মনে থাকে না? 15 হলেই যদি তুমি বলতে হয়, তাহলে তো আমাদেরকেও তুমি বলতে হয়। দিলু কিছু বলল না। ওসমান সাহেব বললেন, দিলুমার মনটা মনে হয় খারাপ। নিশাদ বলল, ওর মন ভালোই আছে, লোকজন ওকে তুমি করে বলা শুরু করেছে। মন খারাপ হবে কেন? আমার মন ভালোই আছে। সাব্বির বলল, মন ভালো থাকলে আমাদের একটা হাসির গল্প শোনাতে হবে। দিলু সবাইকে অবাক করে দিয়ে সঙ্গে সঙ্গে গল্প শুরু করলো। পরীক্ষায় গরু সম্পর্কে রচনা এসেছে। সবাই লিখেছে। একটি ছেলে বলল, স্যার, জহির নকল করছে। স্কুলের মাঠে একটা গরু বাঁধা আছে। জহির জানালা দিয়ে গরুটা দেখছে আর লিখছে। ওসমান সাহেব ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন। মদ্যপানজনিত কারণে তিনি ঈষৎ তরল অবস্থায় আছেন। ছোট ছোট হাসির ব্যাপারগুলো তার কাছে অসাধারণ মনে হলো। আরেকটা বলতো মা দিলু। ইতিহাসের স্যার প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, শেরশাহ কোথায় মারা গেছেন? ছাত্র বলল, ইতিহাস বইতে স্যার, 15 পাতায়। রেহানার মনে হলো তার এই মেয়েটি একটু অন্যরকম হয়েছে, কারোর সঙ্গেই ঠিক মেলে না, একটু যেন আলাদা। নিশাদ বলল, দুটি গল্পই জামিল ভাইয়ের কাছ থেকে শোনা, তাই না? হ্যাঁ। তাতে কোনো অসুবিধা আছে? দিলু একদৃষ্টে তাকিয়ে আছে তার দিকে, যেন সে সত্যি জবাবটি শুনতে চায়। সাব্বির বলল, 1 কাপ চা খেতে পারলে মন্দ হতো না। কেউ কি কষ্ট করে চা বানাবে? নিশাদ উঠে দাঁড়ালো, আমি বানাবো। দিলু, তুই আয় তো আমার সঙ্গে, একা একা ভয় লাগে। কেটলিতে চায়ের পানি ফুটছে। নিশাদ এবং দিলু বসে আছে চুপচাপ। দিলুর মুখ থমথম করছে। তার মুখ দেখে মনে হচ্ছে সে কিছুক্ষণের মধ্যেই কাঁদবে। নিশাদ বলল, তুই চা খাবি নাকি দিলু? না। আয়, আমরা বরং কফি খাই। ইনস্ট্যান্ট কফির পটটা কোথায় দেখেছিস? আপা, আমি কফি খাবো না। তুমি কি বলবে বলো। আমি আবার কি বলবো? কিছু একটা বলবার জন্যেই আমাকে রান্নাঘরে এনেছো, এখন বলো কি বলবে। দিলু, তুই কি রাগ করেছিস? দিলু চুপ করে রইল। নিশাদ বলল, চল, দুজনে 2 কাপ চা নিয়ে পুকুর ঘাটে বসি। যা, গরম চাদর একটা গায়ে জড়িয়ে আয়। তুমি কি ওখানে নিয়ে আমাকে কিছু বলতে চাও? আয় না, গিয়ে বসি, তারপর বলা যাবে। যা, চাদর টাদর কিছু একটা গায়ে দিয়ে আয়। দিলু উঠে গেল। লাল রঙের একটা শাল বের করে গায়ে দিল। কাজঘরের পাশে জামিল সিগারেট টানছে। সে উঁচু গলায় বলল, কোথায় যাচ্ছিস রে? দিলু জবাব দিল না। জামিল ভাই তুই বললে সে আর জবাব দেবে না। জামিল বলল, দিলু কোথায় যাচ্ছ? পুকুর ঘাটে। একা একা? একটু সাবধানে থাকবে। কেন? ভূত আছে। আপনার মাথা আছে। জামিল শব্দ করে হাসল। তুমি চাইলে আমি সাহস দেবার জন্যে সঙ্গে থাকতে পারি। সাহস দিতে হবে না। পুকুর ঘাটটি বড় বেশি নির্জন। মাঝে মাঝে হাওয়া আসে। গাছের পাতায় সরসর শব্দ হয়। ক্রমাগত ঝিঝি ডাকে। আবার কোনো এক বিচিত্র কারণে হঠাৎ ঝিঝির ডাক বন্ধ হয়ে চারিদিকে সুনসান নীরবতা নেমে আসে। নিশাদ বলল, একটু যেন ভয় ভয় লাগে রে। ফিরে যাবে? না, বস। তারা বসল। নিশাদ ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। দিলু বলল, আপা, তুমি কি বলতে চাও বলো। নিশাদ চাপা স্বরে বলল, আমার যখন তোর মতো বয়স তখন জামিল ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়। জামিল ভাইরা তখন আমাদের পাশের বাসায় থাকতেন, মগবাজারে। আপা, আমি জানি। না, সবটা তুই জানিস না। তারপর কি হলো শোন। 14-15 বছর বয়সটা তো খুব খারাপ। সেই বয়সে কাউকে ভালো লাগলে সেটা যে কত তীব্র হয় তা তুই বুঝতে পারছিস কিছুটা। পারছিস না? দিলু তাকিয়ে রইল, কিছু বলল না। নিশাদ বলল, অল্প বয়সের ভালো লাগার অনেক রকম ব্যাপার আছে। যখন কলেজে উঠলাম
তখন লক্ষ্য করলাম জামিল ভাইকে আর ভালো লাগছে না। এরকম হয়, বিয়ে পড়বার সময় বিয়ে হয়ে গেল। যার সঙ্গে বিয়ে হলো সে জামিল ভাইয়ের ছেলেবেলার বন্ধু। এসব তো আপা আমি জানি। সবটা জানিস না, শোন মন দিয়ে। তোর দুলাভাই একজন চমৎকার মানুষ ছিলেন। পৃথিবীর যে কোনো মেয়ে তাকে বিয়ে করে সুখী হতে পারত, কিন্তু আমি হইনি। আমার সারাক্ষণেই জামিল ভাইয়ের কথা মনে হতো। নিশাদ চোখ মুছল। দিলু বলল, আমাকে এসব শোনাচ্ছ কেন আপা? জানি না কেন, আমার এসব শুনতে ইচ্ছে হচ্ছে না। নিশাদ চুপ করে রইল। কাছেই কোথাও সরসর শব্দ হচ্ছে। দিলু বলল, চলো আপা, ঘরে যাই। আর একটু বস, তোকে একটা মজার গল্প বলি। ক্লাস 10-এ উঠলাম যেবার সেবার আমি আর জামিল ভাই মিলে ঠিক করলাম পালিয়ে যাব। কোথায় পালিয়ে যাবে? সেসব কিছু ঠিক হয়নি। ওই বয়সে ভেবে চিনতে তো কিছু কখনো করা হয় না। ভেবে চিনতে কাজ করতে পারলে এত ঝামেলা হয়? নিষাদ হাসতে চেষ্টা করলো। গল্প উপন্যাসের মতো সত্যি সত্যি একদিন স্কুলে যাবার নাম করে চলে গেলাম কমলাপুর রেল স্টেশন। তোমরা যাওনি নিশ্চয়ই? না, জামিল ভাই আসেনি। ভালোই করেছো যাওনি। না, ভালো করিনি। এখনো তার জন্যে মনে একটা কষ্ট আছে আমার। দিলু ছোট্ট করে বলল, তুমি কি জামিল ভাইকে বিয়ে করতে চাও? নিশাদ জবাব দিল না। দিলু দ্বিতীয়বার বলল, তুমি কি জামিল ভাইকে বিয়ে করতে চাও? হ্যাঁ, মনে হচ্ছে চাই। দিলুর মনে হলো নিশাদ কাঁদছে, গলার স্বর যেন ভাঙা ভাঙা। নিশাদ খুব শক্ত মেয়ে, সে কি সত্যি সত্যি কাঁদবে? বিশ্বাস হয় না। দিলু মৃদুস্বরে বলল, জামিল ভাইকে কিছু বলেছ? না। বলো তাকে, তিনি তোমার জন্যই আসেন। নিশাদ দিলুকে বুঝতে চেষ্টা করলো। শান্ত, ভাবলেশীন মুখ, উজ্জ্বল চোখ, বড় মায়াবতী চেহারা দিলুর। নিশাতের মনে হলো আজ ঠিক এই মুহূর্তে দিলুর বয়স অনেকখানি বেড়ে গেছে। লেবু ফুল ফুটেছে কোথাও, মিষ্টি গন্ধ আসছে। গাঢ় অন্ধকার চারদিকে। নিশাত কাঁদতে শুরু করলো। দিলু বসে রইল চুপচাপ। নিশাত ফোঁপাতে ফোঁপাতে বলল, বেঁচে থাকা বড় কষ্ট। আপা, চলো যাই, শীত লাগছে। আরেকটু বস, প্লিজ। তারা দুজন বসে রইল প্রায় মাঝরাত পর্যন্ত। এক সময় হাতে টর্চ নিয়ে তাদের খুঁজতে এলো জামিল। পানিতে ডুবে গেছো কিনা তাই দেখতে এলাম। মনে হচ্ছে ঠিক মতোই আছো। কাজেই ডিস্টার্ব না করে চলে যাচ্ছি। শুধু একটা জিনিস তোমরা মনে রাখবে, এ বাড়িতে ভূত আছে। ঠাট্টা না, সত্যি। নিষাদ কিছু বলল না। দিলু বলল, জামিল ভাই, আপনি বসুন এখানে। আপা কি যেন বলবেন আপনাকে। টর্চটা দিন, আমি চলে যাই। যেতে পারবে একা? পারবো। দিলু যেতে যেতে থমকে পিছনে ফিরে তাকালো। অন্ধকারে জামিল ভাইয়ের জ্বলন্ত সিগারেট উঠানামা করছে। এর বাইরে আর কিছু দেখা যাচ্ছে না। কত কাছাকাছি বসে তারা দুজন। নিশাত আপা যদি আজ বলে, জামিল ভাই চলুন আজ সারা রাত আমরা গল্প করি, তাহলে জামিল ভাই কি বলবেন? রাত অনেক হয়েছে, ওসমান সাহেবের ঝিমুনি ধরে গেছে। তিনি উঠবো উঠবো করেছিলেন, কিন্তু আবার ঠিক উঠতেও চাচ্ছিলেন না। দিলু একসময় এসে দাঁড়ালো তার পাশে। ঘুমোসনি মা? না বাবা। কোথায় ছিলি? পুকুর ঘাটে বসেছিলাম আপার সঙ্গে। বাবা, আমি তোমার পাশে একটু বসি। ওসমান সাহেব হাত বাড়িয়ে পাশের চেয়ারটি টানতে গেলেন। দিলু বলল, বাবা, আমি তোমার সঙ্গে বসবো, আমাকে একটু জায়গা দাও। ওসমান সাহেব সরে জায়গা করে দিলেন। নরম স্বরে বললেন, দিলু তোর কি হয়েছে? বাবা, আমার বড় কষ্ট। কিসের কষ্ট? জানি না বাবা। ওসমান সাহেব মেয়েকে জড়িয়ে ধরলেন। তার মনে হলো দিলু কাঁদছে, কিন্তু দিলু কাঁদছিল না। ওসমান সাহেব ভরাট গলায় বললেন, যাও মা, ঘুমুতে যাও। ঠান্ডা হাওয়া দিচ্ছে, শরীর খারাপ করবে। রেহানা বাবুকে ঘুম পাড়িয়ে ক্লান্ত হয়ে শুয়েছিলেন। দিলুকে রেখে বললেন, তোর কি শরীর খারাপ? তোকে এমন লাগছে কেন? শরীর ভালোই আছে। নিশাত কোথায়? পুকুর ঘাটে। রেহানা তীক্ষ্ণ কণ্ঠে বললেন, এত রাতে একা একা সেখানে কি করছে? একা না মা, জামিল ভাই আছেন। রেহানা উঠে বসলেন। তার ধারণা ছিল জামিলকে নিশাত সহ্য করতে পারবে না। তিনি কিছু একটা জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করলেন না। দিলু বলল, মা আমি তোমার পাশে একটু শুয়ে থাকি। দিলু মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ফিসফিস করে বলল, নিশাত আপার সঙ্গে জামিল ভাইয়ের বিয়ে হলে ভালোই হবে মা।
কি বলছিস বিড়বিড় করে? পরিষ্কার করে বল। কিছু বলছি না মা। দিলু আরো শক্ত করে মাকে জড়িয়ে ধরল। চারদিকে আবছা অন্ধকার, ঝিঝি ডাকছে, শীতের হিমেল হাওয়া। বাবু ঘুমের মধ্যেই কেঁদে উঠল। একটা টিকটিকি ডাকলো, টিক টিক টিক। দিলু ভাসছিল মাঝ পুকুরে। তার পরনে লাল একটা স্কার্ট, মাথার কালো চুল চারদিকে ছড়ানো। দিঘির জলের ব্যাকগ্রাউন্ডে একটি অসাধারণ কম্পোজিশন। একজন ফটোগ্রাফার এরকম একটি দৃশ্যের জন্যে সারা জীবন অপেক্ষা করে। সাব্বির দীর্ঘ সময় দিলুর ভেসে থাকা শরীরটির দিকে তাকিয়ে রইল। ভোরের আলো ফুটে উঠতে শুরু করেছে। স্কার্টের রং গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। সাব্বির ছবি তুলতে গিয়েও তুলতে পারল না। পাগলের মতো চেঁচাতে লাগলো, তোমরা কে, কোথায় আছো? এই মেয়েটিকে বাঁচাও। দমকা একটা হাওয়া এলো তখন। সে হাওয়ায় দিলু ভেসে আসতে লাগলো ঘাটের দিকে, যেন সে বলছে, ছবি তুলুন সাব্বির ভাই। এই ছিল হুমায়ুন আহমেদের লেখা আমার আছে জল, এক ভালোবাসার জলছবি, যেখানে শব্দ কম, অনুভব বেশি। এই গল্প আপনাকে যদি ছুঁয়ে যায়, তাহলে সেটাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার। লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাকিব স্টোরি লাউঞ্জের সঙ্গে আরও হৃদয়স্পর্শী গল্পের সফরের জন্য। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর গল্পে থাকুন।